বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত 119তম ও 120তম আইন ও প্রশাসন কোর্সের সমাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাফল্যের সাথে এই কোর্স সম্পন্ন করায় নবীন কর্মকর্তাদের জন্য জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি অত্যন্ত দুঃখিত যেহেতু করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আর কোনো অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারছি না। তবে 2008 সালের নির্বাচনে আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছিলাম, আজকে সেই বাংলাদেশ ডিজিটাল, তাই ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা আজকে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক। আমরা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি, একটি দেশ পেয়েছি। আমি আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই যার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমি স্মরণ করি 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তাকে হত্যা করার সাথে সাথে আমাদের পরিবারের আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, আমার ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা এবং ছোট 10 বছরের ভাইটি, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। তো একই সাথে আমাদের পরিবারের আবার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়িও আক্রমণ করা হয়। প্রত্যেক পরিবারের সদস্যদের নির্মমভাবে 15ই আগস্ট হত্যা করা হয়েছিল। আমি তাদের সকলকে, প্রায় 18 জন সদস্য সেই সময় শাহাদাত বরণ করে, আমি তাদেরকেও স্মরণ করছি। 21শে আগস্ট গ্রেনেড হামলায়, সেখানে প্রকাশ্য দিবালোকে আমি বিরোধী দলের নেতা ছিলাম, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জন্য যে র্যালি করছিলাম, সেখানে যে আক্রমণ করে, তাতে আইবি রহমান সহ 22 জন নেতাকর্মী হারায়। তাছাড়া করোনা ভাইরাস শুরু হওয়ার পর আমরা সংসদ সদস্য সহ, মন্ত্রিপরিষদের সদস্য সহ আমাদের অনেক বাংলাদেশের অনেক জনগণ, তারা এই করোনার কারণে মৃত্যুবরণ করে। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও আমি স্মরণ করছি। আমাদের মহান মুক্তিযুদ্ধ, যার মূল লক্ষ্য ছিল এই বাঙালি জাতি, যারা শোষিত বঞ্চিত, একবেলা খাবার যাদের জুটত না, থাকার ব্যবস্থা ছিল না, চিকিৎসা ছিল না, শিক্ষা ছিল না, সম্পূর্ণ বঞ্চিত ছিল, এই শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন এবং সংগ্রাম করেছিলেন। কারণ পাকিস্তান নামে যে দেশটি হয়েছিল, সেই দেশটি হওয়ার পর আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমরা ছিলাম শোষিত, বঞ্চিত। কিন্তু বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণের জন্যই এবং সার্বিক উন্নয়নের জন্যই, আর্থসামাজিক উন্নয়নের জন্য, এবং আমরা মাতৃভাষা আজকে কথা বলি, যে কথা বলার অধিকারটুকু পর্যন্ত পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল, তারই বিরুদ্ধে প্রতিবাদ জাতির পিতা শুরু করেছিলেন 1948 সালে এবং 11ই মার্চ প্রথম ধর্মঘট হয় বাংলাকে মাতৃভাষায়
রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে। সেই সংগ্রামের পথ বেয়েই আমাদের এই স্বাধীনতা অর্জন। আজকে স্বাধীন রাষ্ট্রে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন এবং রাষ্ট্র বিভিন্ন দায়িত্ব আপনাদের পালন করতে হচ্ছে। আপনার আজকে এখানে যারা উপস্থিত, এই করোনা ভাইরাসের মধ্যেও খুব কষ্ট করে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন এবং যারা প্রশিক্ষণ দিয়েছেন এবং সমস্ত আয়োজন করেছেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে করোনা আমাদেরকে থামিয়ে দিতে পারে নাই, আমরা এগিয়ে যাচ্ছি, এটাই তার প্রমাণ করে। অর্থাৎ করোনাকে আমরা জয় করতে পারি, সেটা প্রমাণ করেছেন। আপনারা সদ্য শিক্ষা জীবন শেষ করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ যে আপনারা আজকে দায়িত্ব কর্তব্য সম্পর্কে যথেষ্টভাবে অবহিত হয়েছেন যে আপনাদের কি করণীয়। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবক হিসেবে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, আমি কোট করছি, আর এই সংগ্রাম করতে গিয়ে তাকে বারবার জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। তাকে এমনকি হত্যার উদ্দেশ্যে, ফাঁসি দিয়ে হত্যার উদ্দেশ্যেও কিন্তু প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু তিনি থেমে থাকেননি। একটা আদর্শ নিয়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে 24টি বছরের সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, লাখো শহীদের রক্তের বিনিময়। এই কথাটা সবসময় মনে রাখতে হবে এবং বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে থাকে না, না খেয়ে কষ্ট না পায়, গৃহহীন না থাকে, চিকিৎসা এবং শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা চাই। মাত্র 3.5 বছর হাতে পেয়েছেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সময়। সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি দেশ, দেশ না একটি প্রদেশ ছিল, পাকিস্তানের একটি প্রদেশ। সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ছিল সকল সুবিধা বঞ্চিত। সেই প্রদেশটি যেটা দীর্ঘদিনের শোষণ বঞ্চনার শিকার, তার উপর যুদ্ধে সম্পূর্ণ কিছু ধ্বংস, সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, যেখানে একটি টাকাও রিজার্ভ মানি ছিল না, কোনো খাদ্য গোলায় ছিল না। 1 কোটির উপর মানুষ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের অভ্যন্তরে 3 কোটি মানুষ গণহত্যার শিকার হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী যেখানে তারা গণহত্যা শুরু করে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়, এমনকি আমাদের নিজের বাড়ি, আমার দাদার বাড়ি, সব আমাদের পরিবারের সকল সদস্যদের বাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছিল। এভাবে সমস্ত গ্রামকে তারা ধ্বংসস্তূপে পরিণত করে এবং তাদের সাথে সহযোগিতা করে এদেশি কিছু দালাল, যারা রাজাকার আলবদর বাহিনী তৈরি হয়, তারাই তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। পাকিস্তানের এখানে চিনত না, কিন্তু তাদেরকে এই অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশেরই কিছু তাদেরকে পথ দেখিয়ে নেয়, এভাবে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে। ফলে প্রায় 3 কোটির মতো মানুষ যারা গৃহহারা এবং প্রত্যেকটা পরিবার ছিল স্বজনহারা বেদনা এবং মেয়েদের উপর পাশবিক অত্যাচার, সেই নির্যাতিত মেয়েদের পুনর্বাসনের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, প্রতিটি ঘরবাড়ি তৈরি করা, প্রতিটি মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেওয়া। তখন যোগাযোগ ব্যবস্থা বলে কিছুই ছিল না, নৌকায় করে করে অথবা মাথায় করে করে মানুষের ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মীরা খাবার পৌঁছে দেয় এবং তখন যারা যে কয়জন প্রশাসনে ছিল তারা নিরলসভাবে কাজ করে। তো সেভাবেই কিন্তু সেই শূন্য থেকে যাত্রা শুরু। তার মধ্যে আপনারা জানেন যে রাস্তাঘাট, পুল ব্রিজ সব, সে হার্ডিস ব্রিজের মতো বড় বড় ব্রিজ সহ সবই ধ্বংসপ্রাপ্ত ছিল। 3.5 বছর মধ্যে তিনি যেমন একদিকে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়ে তোলেন, অপরদিকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কাজ করেন। সেই সাথে সারা বিশ্বে প্রায় 150টার কাছাকাছি রাষ্ট্রের স্বীকৃতি আদায় করা এবং জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ সহ সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করা, এই কাজগুলি তিনি করে যান। শুধু তাই না, আমাদের
সমুদ্র সীমা আইন তিনি করে দেন। বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের একটা ল্যান্ড বাউন্ডারি থাকতে হবে, অর্থাৎ আমাদের একটা সীমানা নিশ্চিহ্ন করা, সীমানা চিহ্নিত করা। এই সীমানা চিহ্নিত করার কাজটা, সেই চুক্তিটাও কিন্তু তিনি করেন এবং আইন পাশ করে যান। এবং সীমানা চুক্তি করবার পর ইন্দিরা মুজিব সীমানা চুক্তি হয়। সেটা করবার পরে সংবিধান 9 মাসের মধ্যে তিনি আমাদের যে সংবিধান দেন, সেই সংবিধানে সংশোধন করে আমাদের রাষ্ট্রীয় সীমানা তিনি চিহ্নিত করে যান, নিশ্চিত করে যান। সেই আইনটাও তিনি করে দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে আজকে আমরা যত কিছু দেখি, প্রতিটি কাজের ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন মাত্র 3.5 বছরের মধ্যে। এটা আমি যখন রাষ্ট্র পরিচালনা করতে যাই, আমার নিজেরই ভেবে অবাক লাগে যে এত অল্প সময়ের মধ্যে তিনি এত কাজ কিভাবে করে গেলেন। প্রতিটি ক্ষেত্রটা ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর যারা ক্ষমতা এসেছিল হত্যা খুব ষড়যন্ত্রের মধ্য দিয়ে, আর মিলিটারি শাসকরা আর যাই হোক, তারা হয়তো জৌলুসটা দেখাতে পারে, বিলাসিতা দেখাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের কি চাহিদা বা মানুষের কি চাহিদা, সেই বোধটা তাদের ভিতরে থাকে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু কী চেয়েছিলেন? তার সারা জীবনের স্বপ্ন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এবং তিনি 1975 সালে 26শে মার্চ সহ্যাদ্রি উদ্যানের একটা জনসভায় তিনি ভাষণ দেন। সেই ভাষণের একটি অংশে তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি কোট করছি, আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় এ গরিব কৃষক, আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চড়ি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন, ওরাই মালিক, অর্থাৎ দেশের মালিক জনগণ। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদেও কিন্তু এই কথাটা বলা আছে। কাজে সেই শিক্ষাটাই তিনি দিতে চেয়েছিলেন এবং সেই বার্তাটাই পৌঁছাতে চেয়েছিলেন। বাংলাদেশের সংবিধানের 21-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য। এবং আমি আশা করি আপনারা সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। কারণ আপনাদের প্রতিদিন দাপ্তরিক কর্মকাণ্ডে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি জানি আজকে এই যুগের আপনারা, এখন প্রযুক্তির যুগ, অনেক জ্ঞান এবং অনেক মেধা নিয়েই আপনারা এখন জন্ম নিয়েছেন এবং বড় হয়েছেন। সেই সুযোগ কিন্তু আমাদের ছিল না, কিন্তু আপনাদের আছে। এখন পৃথিবীতে হাতের মুঠোয়, প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোনো তথ্য আপনারা পেতে পারেন। তথ্য প্রযুক্তির এই যুগ, কাজে সেখানে আপনাদের আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু আপনার জ্ঞান মেধা দিয়ে যে আপনার স্ব কর্মস্থলে সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে কি কি করণীয়, সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে। আপনারাও জানতে পারবেন, আপনাদের সেই উদ্ভাবনী চিন্তা ভাবনাটা যেন থাকে। তার কারণ হচ্ছে, আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানে তা শুধুমাত্র তাৎক্ষণিক কাজ করার জন্য না, এই বাংলাদেশে ভবিষ্যতে কিভাবে হবে তার কিছু প্রেক্ষিত পরিকল্পনা আমরা তৈরি করেছি। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে নির্বাচনে জয়ী হয়ে যখন আমরা নির্বাচনী ইশতেহারটা তৈরি করি, সেই নির্বাচনী ইশতেহারটা তৈরি করবার সময় তখনই আমাদের একটা চিন্তা ছিল যে আমরা ভবিষ্যতে কি করব। আজকে আমরা এমন একটা সময় আপনাদের সঙ্গে সামনে উপস্থিত হয়েছে, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, অর্থাৎ 50 বছর স্বাধীনতার। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, প্রকৃতপক্ষে এখন 101 বছর তার জন্মবার্ষিকী। আমরা এই যে একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের এই অনুষ্ঠানটা, কাজে বাংলাদেশ
50 বছর পূর্তিতে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই। আমাদের 2008 নির্বাচনে কিন্তু তার একটা রূপরেখা আমরা দিয়েছিলাম। কাজে 2021 সালের মধ্যে বাংলাদেশকে কেমন দেখতে চাই সেই পরিকল্পনা নিয়েই আমরা একটা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি। তার সাথে সামঞ্জস্য থাকে জাতিসংঘ তখন যে এমডিজি ঘোষণা দিয়েছিল তার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের পরিকল্পনা নিয়ে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা জাতির পিতা শুরু করেছে আমরা সেইভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাশাপাশি দীর্ঘমেয়াদী 10 বছরের প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন নিয়ে এগিয়ে যাই। বর্তমানে আমরা আজকে 2021-এ এসে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কথাটা মনে রাখতে হবে। এই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আমাদের এটাকে ধরে রাখতে হবে এবং এখান থেকে যেন আমরা কোনো মতে পিছিয়ে না যাই। কারণ উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যে কয়টি উপাত্ত প্রয়োজন আমরা কিন্তু তা অর্জন করেছি, বেশ অনেক মানে আমি বলবো অগ্রগামী আছি আমরা। এখন আমরা যেটা প্রণয়ন করছি সেটা হচ্ছে 41 সালের মধ্যে বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে সেই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি এবং তারই ভিত্তিতে আমরা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কাজ করে যাচ্ছি। এখন আমরা অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করছি, এরপরেও আমাদের নবম দশম আমরা করতে হবে। 41 সালের বাংলাদেশকে গড়ে তোলা আজকের এই নবীন অফিসার যারা হয়েছেন আপনারাই কিন্তু তখন আপনাদেরই কাজ করতে হবে। আপনারা থাকবেন সেই 41-এর সৈনিক, সেইভাবে আপনাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে। কারণ তার পরবর্তীতে আসছে 71। 2071-এ আমাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব আমরা। তা সেই শতবর্ষ উদযাপনেও বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। 41-এর মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি জাতিসংঘ কর্তৃক গৃহীত এসডিজি সেটাও আমরা পালনে যথেষ্ট আমরা অগ্রগামী। আমরা আশা করি আমাদের নিজেদের দেশের জন্য আমাদের যে পরিকল্পনা 41-এর পরিকল্পনা সেটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আপনাদের উপরে বর্তায়। আপনারা সেই সৈনিক হিসেবে যেমন কাজ করবেন, সামনে 71-এর বাংলাদেশ আমাদের শতবর্ষে আমরা বাংলাদেশকে কীভাবে উন্নত করব এবং সেটাকে মাথায় রেখেই আমরা 2100 সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান আমরা পরিকল্পনা করে দিয়েছি। কারণ বাংলাদেশের একটি বদ্বীপ, এই বদ্বীপের ভূখণ্ডের মানুষগুলি ভবিষ্যতে কিভাবে অর্থাৎ প্রজন্মের পর যে প্রজন্ম জন্মগ্রহণ করবে এবং বড় হবে বা তারা বসবাস করবে তা যে আমাদের মতো কষ্ট ভোগ না করতে হয়, বঞ্চনার শিকার হতে না হয়, তারা যেন একটা সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়, সেই লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই পরিকল্পনাগুলি আমি করে দিয়ে গেলাম। কাজেই আমি চাই আপনারা আপনাদের কাজে আপনারা সেইভাবে মানে নিজেদেরকে নিবেদিত করবেন জনগণ সেবায়। কারণ নাগরিক সেবায় উদ্ভাবন এবং সেবা বান্ধব প্রশাসন গড়ে উঠুক, এটাই সকলের কাম্য। আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন, মানুষ যেন ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করবেন। এবং আপনারা জানেন যে করোনাকালীন সময় আমরা আরেকটা কাজ করেছি যে ভার্চুয়াল কোর্ট যাতে করা হয় সে ব্যবস্থাটাও করে দিয়েছি। কারণ প্রযুক্তি ব্যবহার করে মানুষকে মানে আইনের সেবা দেওয়া, বিচার ব্যবস্থাটাকে অব্যাহত রাখা, বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। কারণ আমি তার ভুক্তভোগী। 75-এ জাতির পিতাকে হত্যা করার পর যারা খুনি তাদেরকে বিচার যাতে না হয় সেজন্য ইনডেমনিটি দেওয়া হয়েছিল, অর্থাৎ বিচারের হাত থেকে তাদের দায় মুক্তি দেওয়া হয়েছিল। আমার বা 15 আগস্টে আমরা যারা বাবা মা ভাই হারিয়েছি আমাদের কোনো অধিকার ছিল না একটা মামলা করা বা বিচার চাইবার। যদিও 96 সালে সরকার আসার পর আমরা সেই আইনটি বাতিল করে দিয়ে খুনিদের বিচার করেছি
এবং বিচারের রায়ও আমরা কার্যকর করেছি। আর যে যুদ্ধ অপরাধী তাদেরও বিচার জাতির পিতা শুরু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৭৫-এর পর সেটাও বাতিল করে দিয়ে সেই যুদ্ধ অপরাধীদের বরং রাজাকার আলবদরের যারা বাহিনী প্রধান তাদেরকে ক্ষমতা আনা হয়েছিল। যেমন খুনিদেরকেও জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে বসানো হয়, আর যুদ্ধ অপরাধী যারা গণহত্যা, নারী ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ করেছিল তাদেরকেও ক্ষমতায় আনা হয়েছিল। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য বাংলাদেশের। আমরা ২০০৮-এ আসার পর থেকে সেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, খুনিদের বিচারের রায় আমরা কার্যকর করতে পেরেছি। কাজে সেই বিচারের বাণী যেন আর কারো কখনো নিবৃত্তে না কাঁদে, মানুষ যেন ন্যায় বিচার পায় এবং মানুষ যেন প্রশাসনের সেবাটা পায়। কারণ আমিও আমার বাবার পদাঙ্ক অনুসরণ করেই যখন প্রধানমন্ত্রী হয়েছি, আমি নিজেকে প্রধানমন্ত্রী না, জনগণের সেবক হিসেবে আমি দেখি। আমি মনে করি এই দায়িত্ব আমার জনগণের সেবা করা। আপনাদের কাছ থেকে আমি এটা চাই যে আপনারা জনগণের সেবক হিসেবেই কাজ করবেন। কারণ এটা মনে রাখতে হবে যে আজকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, এই বিশ্বায়নের যুগে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাল মিলিয়ে চলতে হবে, আমরা কিছুতেই পিছিয়ে থাকতে চাই না। আমি নবীন কর্মকর্তাদের বলবো যে আপনারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবেন এবং মাঠ প্রশাসনে জনগণের সেবা করার যে অবারিত সুযোগ রয়েছে সেটা কাজে লাগাবেন। এবং সরকারি কর্মচারীদের অন্যতম বড় প্রণোদনা হলো পদোন্নতি। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত নির্ধারিত সময়ে সকল ব্যাচকে তাদের প্রাপ্য পদোন্নতি কিন্তু প্রদান করা হয়েছে। এবং জনপ্রশাসন কর্মকর্তাগণ তাদের উদ্যমী কর্মকাণ্ডের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আমরা একাধিক পুরস্কারেরও ব্যবস্থা করেছি। জাতীয় জেলা পর্যায়ে জনপ্রশাসন পদক প্রদান করা হচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কার কার কত অবদান তার একটা স্বীকৃতি আমরা দিয়ে যাচ্ছি। আর ২০১৫ সালে আমরা জাতীয় বেতন স্কেল করে সকলের বেতন ভাতা শুধু বৃদ্ধি করাই নয়, সেই সাথে সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন চলতে পারেন সেদিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু অনেক ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আজকে গাড়ি ক্রয় করবার জন্য ঋণ বা জমি বা বাড়ি করার জন্য ঋণের ব্যবস্থা স্বল্প সুদে করা হয়েছে। গাড়ি ক্রয় করলে সেটা আমি বলবো রক্ষণাবেক্ষণের জন্য একটা মাসিক ভাতার ব্যবস্থা দেওয়া হয়েছে। আবাসন সমস্যাটা দূর করবার জন্য অত্যন্ত আধুনিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে, যেমন ঢাকা শহরে যেমন আমরা করেছি, জেলা উপজেলা পর্যায়েও কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি যে ভালো আবাসিক ব্যবস্থা আমরা করে দেব, যেন সুন্দরভাবে আপনারা থাকতেও পারেন এবং দেশের সেবায় আরও বেশি মনোযোগী হতে পারেন, আত্মনিয়োগ করতে পারেন, সেই ব্যবস্থাটা করে দিয়েছি। সরকারি কর্মচারীদের জন্য আমি আলাদা হাসপাতালও করে দিয়েছি যাতে চিকিৎসা সেবাটা ভালোভাবে পেতে পারেন, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। আর সবসময় আমি এটা মনে রাখি যে প্রশিক্ষণটা সবথেকে গুরুত্বপূর্ণ। কাজে প্রশিক্ষণের জন্য আর কিছুটা সময় বৃদ্ধি করেছি, তবে আমি আশা করি যে ভবিষ্যতে বোধহয় আরেকটু সময় বৃদ্ধি করে মাঠে যাবার আগেই একটা প্রশিক্ষণ নিয়ে যেন মাঠ পর্যায়ে সবাই যেতে পারে এবং তার কাজটা বুঝে নিতে পারে, সেই ব্যবস্থাটাই আমরা করতে চাই, যাতে করে জনগণ যেন প্রকৃত সেবাটা পায়। কাজে সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। কারণ একটা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তার মূল চালিকা শক্তি হিসেবে কিন্তু আসলে কাজ করে একটা দক্ষ ও দূরদর্শী সিভিল সার্ভিস, যেটা প্রয়োজন রয়েছে। আমরা নির্বাচিত হয়ে আসি স্বল্প সময়ের জন্য, 5 বছরের জন্য, যারা আপনারা থাকেন আপনাদের দীর্ঘ সময়ের জন্য, কিন্তু একটা আদর্শ নিয়ে চলতে হবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগোতে হবে। আমরা সেটাই চাই। একটা কথা মনে রাখতে হবে যে পাকিস্তান আমলে কিন্তু আমাদের বাঙালিদের কোনো সুযোগই ছিল না, কিন্তু শিক্ষা দীক্ষা জ্ঞানে বাঙালিরাই ছিল তাদের থেকে অনেক অনেক উন্নত। এবং শুধু তাই না, পাকিস্তান নামে যে দেশটা হয়েছিল তার যে মানে আর্থিক দিকটা এই পূর্ববঙ্গ
অর্থাৎ এই বাংলাদেশ এই ভূখণ্ড থেকেই কিন্তু সমস্ত অর্থ উপার্জন হতো, কিন্তু তার 70 ভাগই ব্যয় হতো কিন্তু ওই পশ্চিম পাকিস্তানে, যাদের সংখ্যা ছিল মাত্র 44 ভাগ। আমরা ছিলাম 56 ভাগের উপরে। সবসময় আমরা বঞ্চনার শিকার হয়েছিলাম। এমনকি প্রতিটি ক্ষেত্রে সেখানে বাঙালিদের স্থানই ছিল না, একটা বাঙালিও সেক্রেটারি হতে পারেনি। আর সেনাবাহিনীতে তো আরও দুরবস্থা ছিল, হয়তো মাত্র একজনই কর্নেল পর্যন্ত উঠতে পেরেছে, তার উপরে কেউ আর বাঙালি উঠতে পারেনি। এই বৈষম্যের শিকার আমরা ছিলাম, যে বৈষম্যের কথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় তুলে ধরেছিলেন। এমনকি এই আমাদের যে বাংলাদেশ, এই বঙ্গভূমি, এর নামটা পর্যন্ত যখন পরিবর্তন করলো তারও প্রতিবাদ করেছিলেন। তার বক্তৃতাগুলি যদি পড়েন, সেই 54 সালে বা 56 সালে তিনি পার্লামেন্টে যে সমস্ত ভাষণ দিয়েছেন, কিছু কিছু আমরা সংগ্রহ করছি, অনেকে বই বের হয়েছে, সেখানেও দেখবেন। আর যেভাবে তিনি কাজ করেছেন, তার লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা এবং নয়া চীন, আমার দেখা নয়া চীন, সেই বইগুলি যদি আপনারা পড়েন তো দেখবেন কত গভীরভাবে তিনি মানুষের কথা চিন্তা করেছেন। এমনকি বিদেশে যেও সেই চীনের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটা চীন রাষ্ট্রকে কীভাবে গড়ে তুলেছে এবং সেখানকার নারী সমাজের অধিকার, কৃষকদের অবস্থা, শ্রমিকদের অবস্থা, প্রত্যেকটা বিষয় তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। আরেকটি কাজ আমি করেছি, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে 1948 সাল থেকে পাকিস্তানি গোয়েন্দারা যে সমস্ত রিপোর্ট তৈরি করেছিল, কারণ তারা প্রতিনিয়ত তাকে অনুসরণ করত, তার বিরুদ্ধে রিপোর্ট দিত এবং তাকে রাজনীতি থেকে সরানোর জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালাতো। কিন্তু আমি এই সব রিপোর্টগুলি সংগ্রহ করে প্রায় 20টি বছর এর উপর আমি এবং আমার বান্ধবী ছিল বেবি মওদুদ, সে কবি, লেখক এবং সম্পাদক ছিল, আমরা কাজ করি। 2008-এ আসার পর আমি আমাদের পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য, 22 জন সদস্য, তারা আর কখনো অন্য কোথাও পুলিশের কাজ করতে যেতে পারেনি, সেখানেই তাদেরকেই দায়িত্ব দিয়েছিলাম, কারণ তারা এই ভাষার কথাগুলি ভালো বুঝতো। তো সেইগুলি তৈরি করে এখন আমরা সেগুলি প্রকাশ করছি, হাক্কানি পাবলিশার থেকে পাবলিশ করে দিচ্ছি। এই কারণে আমি এটা করলাম যে এখান থেকেই বাংলাদেশের উৎপত্তির সঠিক ইতিহাস, মানে যেহেতু বঙ্গবন্ধুর সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধেগুলি লেখা, কিন্তু সেখান থেকেই কিন্তু একটা অমূল্য সম্পদ বেরিয়ে আসে, যে ওই জায়গা থেকেই কিন্তু খুঁজে পাওয়া যায় যে কীভাবে তিনি সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন এবং এই দেশটা স্বাধীন করেছেন। কাজে আমি মনে করি যে ইতিহাস থেকেও আমাদের অনেক শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আমার লক্ষ্য যে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ হবে, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। কিন্তু সেই দারিদ্র্যমুক্ত করতে গেলে যে কাজগুলি করা দরকার, ইতিমধ্যে আমরা কিন্তু সে পদক্ষেপটা নিয়েছি। এবং আমি মাঠ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আশ্রয় প্রকল্প, যেটা গুচ্ছ গ্রাম হিসেবে জাতিপিতা প্রথম শুরু করেছিলেন, ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ এবং ঘর তৈরি করে দেওয়া, আমি সেই পদাঙ্ক অনুসরণ করেই আমি আশ্রয় প্রকল্প নিয়েছিলাম। এটা একটু ভিন্নভাবে করেছিলাম এই জন্য যে অনেক সময় একটা ঘর দিলে পরে সেই সময় এই অবস্থাটা ছিল যে প্রভাবশালীরা অথবা মানে কাজ করতে না পেরে ক্ষুধার তাড়নায় ঘরের টিন বিক্রি করে দিত, জমি বিক্রি করে দিত, বা প্রভাবশালী প্ররোচনা করে সেগুলি নিয়ে নিত। যে জন্য প্রথমে আমি শুরু করলাম ব্যারাক হাউস করা। এরপর আস্তে আস্তে যখন মানুষের মাঝে সচেতন হলো, এখন আমরা তাদেরকে ঘর করে দিচ্ছি। আর মুজিব বর্ষ উপলক্ষে আমাদের লক্ষ্য যে বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না, কোনো মানুষের ঠিকানাবিহীন থাকবে না, এবং সেই কাজটা কিন্তু আমরা শুরু করেছি। এবং সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের মাঠ পর্যায়ের প্রশাসনের যারা কর্মকর্তা ছিলেন, অত্যন্ত আন্তরিকতার সাথে তারা কাজ করেছেন এবং সেটাকে তারা নিজের একটা আদর্শ বলে নিয়েছেন। এটাই সব থেকে আমি মনে করি গুরুত্বপূর্ণ, এবং এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে তারা যেটাকে নিজেদের একটা দায়িত্ব হিসেবে নিয়ে
এবং এত দ্রুত সময়ে এত চমৎকারভাবে এই ঘরগুলি করে দিচ্ছেন। হ্যাঁ, পত্রপত্রিকায় কিছু উল্টোপাল্টা মাঝে মাঝে আসে, ওগুলিকে নজর না দিলেই চলে। কিন্তু বাস্তবতা হলো যে যারা একেবারে যাদের একটা মাথা গোঁজার ঠাঁই নাই, কোথাও দাঁড়াবার জায়গা নাই, তারা আজকে একটা ঘর পাচ্ছে। আর এই ঘরটাই কিন্তু তার কর্মসংস্থানের বড় সুযোগ করে দিচ্ছে, একটা পরিবারকে দাঁড় করিয়ে দিচ্ছে। এটা আমাদের অব্যাহত থাকবে। নদী ভাঙনের দেশ আমাদের, প্রতিনিয়ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরও যারা সব হারাবে তাদেরও আমরা ঘর তৈরি করে দেবো, সেই ব্যবস্থাটাও আমরা করছি। কাজে আমি মঠ প্রশাসনের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই সুযোগে, যে তারা আন্তরিকতার সাথে এই ঘরগুলি তৈরি করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাছাড়া আমরা চিকিৎসা সেবার জন্য কমিউনিটি ক্লিনিক যে করে দিয়েছি, যা ওই এক এক অঞ্চলের মানুষ তারাই কিন্তু জমি দিয়েছে, আমরা ঘর করে তাদের চিকিৎসা সেবা দিচ্ছি। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রশাসনের সকলে খুব আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। আর সবথেকে বড় কথা, করোনাকালীন সময় আমি জানি অনেকে এই করোনায় মানুষের সেবা করতে যে জীবন পর্যন্ত দিয়েছেন, কিন্তু আমাদের প্রশাসনের সকলে যে টিকাদান কর্মসূচি অত্যন্ত আন্তরিকতার সাথে সকলে যে কাজ করে যাচ্ছেন এবং টিকা দিয়ে যাচ্ছেন, এবং সুষ্ঠুভাবে যে টিকা দান কর্মসূচিগুলি চলছে, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। যে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি এই টিকা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সমস্যার সৃষ্টি হয়েছে। এমনও হয়েছে কেউ এক ডোজ পেয়েছে, হয়তো 6 মাস হয়ে গেছে, দ্বিতীয় ডোজ পাচ্ছে না। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা খুব পরিকল্পিতভাবেই এই টিকাদান কর্মসূচি দিয়ে যাচ্ছি, এবং আমি মনে করি যে এই টিকাদানে আমাদের প্রশাসন থেকে শুরু করে, আইন শৃঙ্খলাকারী সংস্থা থেকে শুরু করে, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে প্রত্যেকেই, এবং আমার নিজের দলের প্রত্যেক নেতাকর্মী, তাদেরকে আমি একটা মানে শৃঙ্খলা রক্ষা করে যেন সেগুলি মানুষ পায় সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি। সবাই মিলে কাজ করার ফলে এখানে আমরা বিরাট একটা সাফল্য অর্জন করতে পেরেছি। আশা করি বাংলাদেশের কোনো মানুষই মানে বঞ্চিত হবে না, সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থাটা আমরা করব। আমি এটুকু বেশি আর কথা না বলে শুধু বলবো যে আমরা আমাদের দেশকে সবসময় এটা মাথায় রাখতে হবে, এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এই মানুষ আমাদের, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জন্য একটা সুন্দর জীবন দেওয়া, এটাই হচ্ছে লক্ষ্য। আর সেই লক্ষ্যটা পূরণের আসলে মূল চালিকা শক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন। যে আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবেন, সেটাই আমি চাই। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে বিশেষ প্রশাসন একাডেমি কর্তৃক প্রশিক্ষণের কারিকুলাম নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এটা অত্যন্ত প্রয়োজন। আমরা অতীত থেকে শিক্ষা নেব, কিন্তু ভবিষ্যতে চলবো ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে, যে ভবিষ্যতে আমরা কিভাবে এগিয়ে যাব। কারণ বিজ্ঞান প্রযুক্তির এই সময় নতুন নতুন উদ্ভাবনী হচ্ছে, সেই উদ্ভাবনের সাথে সামঞ্জস্য রেখে প্রযুক্তি জ্ঞান অর্জন করে আমাদের এগিয়ে যেতে হবে। এখন ডিজিটাল বাংলাদেশ, আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, দ্বিতীয়টা করবার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। সারা বাংলাদেশে আমরা একটা যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছি, আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, আমরা মানে অবকাঠামোগত উন্নয়ন করে দিচ্ছি, যার ফলে সার্বিক মানুষের উন্নতি করা অত্যন্ত সহজ। সেই সাথে আরেকটি বিষয়, করোনাকালীন সময়ের পর সারা বিশ্বের বহু দেশে ব্যাপকভাবে খাদ্যের চাহিদা বেড়েছে, এবং অনেক এলাকায় কিন্তু খাদ্যের অভাব দেখা দিয়েছে, অনেক দেশে, অনেক উন্নত দেশে আমি বলবো। সেই ক্ষেত্রে বাংলাদেশে এটা মাথায় রাখতে হবে যে 1 ইঞ্চি জমি যেন কোনো মতে অনাবাদি না থাকে। এমনকি আমাদের যেমন প্রশিক্ষণের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকে নিজের ঘর বাড়ি তার কিছু জায়গা জমি আছে, এমনকি আমাদের বিভিন্ন ক্যান্টনমেন্টগুলি আছে, বা পুলিশের অথবা আমাদের বর্ডার গার্ড, মানে যে যেখানে কাজ করে, আনসার বিবি, সবাই যার যেখানে এতটুকু জমি আছে, প্রত্যেকে নিজেদের কিছু উৎপাদন করতে হবে। সেখান থেকে নিজেদেরই চাহিদাটা মিটবে, কিন্তু কিছু উৎপাদন সবাইকে করতে হবে।
এটা আমাদের অব্যাহত রাখতে হবে। কারণ আমি জানি বিশ্বের অনেক দেশের অবস্থা খুবই নাজুক। এমন হতে পারে যে অনেক উন্নত দেশকে হয়তো আমাদেরই খাদ্য সাহায্য দিতে হতে পারে, সেরকম একটা অবস্থা আছে। তো সেটা মাথায় রেখে আমাদের দেশে যেন কোনো মতে মানুষের খাদ্যের অভাব না হয়, আমিষের অভাব না হয়, সেদিকে লক্ষ্য রেখে যে মৎস্য চাষ, হাঁস মুরগি পশুপালন সব কিছুতে আমরা যেন অব্যাহত রাখতে পারি এবং আরও নতুন নতুন উদ্যোগ নেই। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান হবে, আর আমাদের আগামীতে রপ্তানির ক্ষেত্রে আমরা এই খাদ্য এবং খাদ্য প্রক্রিয়াজাত পণ্য আরও বেশিভাবে রপ্তানি যাতে করতে পারি। কোন কোন এলাকায় কোন জিনিসটা ভালো হয়, উৎপাদন ভালো হয়, সেটা এলাকা ভিত্তিক চিন্তাভাবনা করেই কিন্তু আমাদেরকে সেভাবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। আর আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, সেই সব অঞ্চলেও যেন মানে শিল্পাঞ্চলগুলিতে সেই শিল্প প্রতিষ্ঠানও গড়ে তোলার সময় ওই সব অঞ্চলে যে সমস্ত পণ্য উৎপাদন হবে, বিশেষ করে খাদ্য এবং কৃষি পণ্য, সেগুলি প্রক্রিয়াজাত করা, এই ধরনের শিল্প যাতে গড়ে ওঠে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। সেটা শুধু আমার নিজের দেশের চাহিদা মেটাবে না, আমি তার রপ্তানিও করতে পারবো। আমার রপ্তানি অর্থাৎ আমার এক্সপোর্ট বাস্কেটে আরও নতুন জিনিস যাতে আসে সেই ব্যবস্থাটা করতে হবে। তো সেভাবেই অর্থাৎ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং আপনারা সেই কাজগুলি করবেন। আমি এখানে কি কি করেছি সেটা আমি বলতে চাই না, সেটা তো আপনারা নিজেরাই জানেন। তবে আমি চাই যে বিশেষ করে প্রশিক্ষণের সময় সুন্দর পরিবেশ হোক। সেই জন্য আমি চাচ্ছি কক্সবাজারে একটা ভালো জায়গা নিয়ে আমরা একটা ভালো একাডেমি গড়ে তুলব, একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জাতিপিতা বঙ্গবন্ধুর নামে, এবং যেটা একটা সুন্দর পরিবেশে। কারণ বিশ্বের সব থেকে লম্বা এবং সুন্দর সি বিচ হচ্ছে বাংলাদেশের স্যান্ডি সি বিচ যেটা বলে, অর্থাৎ বালুকাময় সি বিচ, এটা কিন্তু পৃথিবীতে খুব কম আছে। আর আমাদের এই সি বিচটা হচ্ছে সব থেকে মানে বড় সি বিচ। এত লম্বা সি বিচ পৃথিবীতে, বালুকাময় সি বিচ আর পৃথিবীতে নেই। আর আমাদের লক্ষ্য আছে যে সেই চট্টগ্রাম থেকে নিয়ে আমরা মেরিন ড্রাইভ গড়ে তুলব একেবারে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত। সেভাবে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা কিছু কাজ করে যাচ্ছি, আরও করে যাব। দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। এবং দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিত ছিল, সেখানেও অনেক উন্নয়ন প্রকল্প চলছে এবং সেভাবেও আমরা সেখানে অনেক কাজ করার সুযোগ রয়েছে। এই যে আমরা চাই যে শুধু এই প্রশিক্ষণটা নিয়ে, এছাড়া বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করে দিয়েছি, যার ফলে আপনারা এই প্রশিক্ষণ সেখান থেকে নেবেন, প্রয়োগের সময় নিজের দেশের কথা চিন্তা করে, দেশের মাটি মানুষের কথা চিন্তা করে আপনারা সেগুলি কাজে লাগাবেন আপনাদের মেধা দিয়ে। সেটাই আমি চাই। যাক, অনেক লম্বা বক্তৃতা দিলাম, আজকে আর বেশি কথা না বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা জীবনে সফল হন সেই কামনা করি। এবং বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায়, এই বাংলাদেশকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলুন, সেটাই আমরা চাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। আর দুঃখ হলো যে সবার সঙ্গে ছবিও তুলতে পারলাম না, আর সামনাসামনি দেখা হলো না। তো যা হোক, কাজের ক্ষেত্রে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সেই কামনা করি। সবাইকে ধন্যবাদ, আপনাদের জীবনে সাফল্য কামনা করি এবং যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, আর এই সবার আয়োজন যারা করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।